Okay, so let's start. Fine. Okay, so today I think everybody can see the screen, right? Screen দেখতে পাচ্ছে সবাই। হ্যাঁ, তো আজকে আমরা হ্যাঁ, আমার গলা পরিষ্কার তো? একটা কেউ রিপ্লাই করো তো, কারণ আমি আজকে একটা অন্য হেডফোন নিয়ে ইয়ে করছি আর কি। মানে আমার ভালো হেডফোনটা নেই আজকে, ওইটা অন্য হেডফোন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই বায়োগ্যাস প্রোডাকশনটার ব্যাপারে জানবো। আর আগামী কাল আমরা ওই মিথানোজেনিক ব্যাকটেরিয়া কিভাবে তার রোল প্লে করে, এটা এই দুটো জিনিস আমরা জানবো। আপাতত এই দুটো জিনিস একটু আমরা জেনে নিই। তো বায়োগ্যাস প্লান্ট তোমাদের একটা বেসিক আইডিয়া নিশ্চয়ই আছে, তাই তো? যদিও তোমরা নিমফিট যাওনি, তাও তোমাদের বায়োগ্যাস প্ল্যান্টের ব্যাপারে কিন্তু একটা বেসিক আইডিয়া আছে। হুম, যদি কোনোদিনও নিমফিট যাওয়া হয়, যার আমরা সবই প্ল্যান ফ্যান বানিয়েছিলাম তোমাদের নিয়ে যাওয়ার, তাহলে ওখানে যে রান্নাটা হয়, হ্যাঁ, যেটা রান্না হয় দুপুরে, যেটা তোমাদেরকে খেতে দেবে, সেটা কিন্তু বায়োগ্যাসে রান্না হয়। বুঝা গেছে তো? এটা কিন্তু একটা ইউটিলিটি, মানে একেবারে চোখের সামনে এই ইউটিলিটিটা তুমি দেখতে পাবে যে বায়োগ্যাসে রান্না হয়। মেবি হয়তো তাই জন্যই খেতে অত বাজে হয়, বাট আই ডোন্ট নো। সুপর্ণা, কিসে রান্না করছো তার উপরে কি রান্নার টেস্ট নির্ভর করে? না স্যার, আমার তো মনে হয় যে না। না? তাহলে কিন্তু এখানে যদি মানে মানে ফ্লেমটা বেশি যদি না হয়, তাহলে তো সেদ্ধ হবে না না রান্নাটা, তাহলে মানে উম না, মানে আমি এই বয়েল জন্যই হবে না তোমাকে ঠিক করে। জিজ্ঞেস করছি, তার কারণ এখানে কলকাতায় ধরো ওই যে রেস্টুরেন্ট বলি প্ল্যানেটে, ওখানে যে কটা মোগলাই রেস্টুরেন্ট রয়েছে ফেমাস, যেগুলো নিজাম, বিহার, তারপরে ওইদিকে আরসালান, আমিনিয়া, এই প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু রান্নাঘরে, মানে তুমি তো নিজাম বিহারের রান্নাঘর দেখতে পাবে, এরা কিন্তু উনুনে রান্না করে। মানে উনুনে কাঠ কয়লা দিয়ে রান্না রান্না করে, কাঠের উনুনে রান্না করে। ঠিক আছে, কাঠ দিয়ে রান্না করে। মানে এরা কিন্তু কেউ আমাদের বাড়িতে যেমনি গ্যাস বা ইন্ডাকশন ইত্যাদিতে রান্না হয়, এরা কিন্তু মোটেও কেউ ওরকম করে না। তো হোয়াট ইজ দ্য রিজন দেন? উনুনে, মানে বিরিয়ানি ফিরিয়ানি কি উনুনেই বানানো যায়? অন্য কোথাও বানানো যায় না? হোয়াট ইজ দ্য রিজন? যাই হোক, এটা নিয়ে আমাকে বলবে কিন্তু, হ্যাঁ সুপর্ণা, কিছু রান্না তো নিশ্চয়ই করতে পারো। হ্যাঁ স্যার, পারি। হ্যাঁ, ব্রেডে ব্রেডে মাখন লাগাতে পারো তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, ভেরি গুড, তাহলেই চলে যাবে, আর কিছু দরকার নেই। এমএসসি পড়তে যখন আসবে, ওইটাই তো খাবার। ব্রেড কিনে রাখবে আর মাখন কিনে রাখবে, সারাদিন ব্রেডে মাখন লাগাবে আর খাবে। যাই হোক, আহ তবে হ্যাঁ, এই যে আইআইটি ইন্দোরে কিন্তু ইউ হ্যাভ আ এক্সেলেন্ট ক্যান্টিন, খুব ভালো ক্যান্টিন আছে। যাই হোক, বায়োগ্যাস দেখো, এটা বেশি কিছু ডিফিকাল্ট টপিক নয়, খুব ইজি টপিক, তোমরা খুব ইয়েভাবে ইজিলি বুঝে যাবে। এটা কেন, বায়োগ্যাস প্রোডাকশনটা কেন এত ইম্পর্টেন্স পায়? ফার্স্ট অফ অল হচ্ছে ইটস আ ভেরি ক্লিন ফুয়েল। হ্যাঁ, মানে ধরো তোমার কয়লা, কিংবা আমরা যদি ধরো পেট্রোলিয়াম ফুয়েল ইউজ করি, বলবে স্যার পেট্রোলিয়াম আর বায়োগ্যাস আপনি কি বলছেন? না, আমি ঠিকই বলছি। পেট্রোলিয়ামও গাড়ি চালাতে ব্যবহার হয়, বায়োগ্যাস দিয়েও গাড়ি চালাতে হয়। ঠিক আছে? বা কয়লা, যেটা দিয়ে আমরা রান্না করি, এখন তো করা হয় না যদিও, এখন সিএনজি দিয়ে করা হয়। বাট এই গাড়িও চলে সিএনজি দিয়ে, তো বায়োগ্যাসকেও কিন্তু কম্প্রেস করে সিএনজি হিসেবে ইউজ করা যায়। বা আমরা যে ধরো কয়লা দিয়ে রান্না করছি বা গ্যাস দিয়ে রান্না করছি, সেটা রিপ্লেসমেন্টও কিন্তু বায়োগ্যাস হতে পারে। ইভেন ইলেকট্রিসিটি প্রোডাকশন, সেটাও কিন্তু বায়োগ্যাসের সাহায্যে করা যায়। তো এইগুলো হচ্ছে কিছু ইউজেস, যেমনি ফর ডোমেস্টিক কুকিং পারপাসেস, ফর প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, স্ট্রিট ল্যাম্প, এই যে স্ট্রিট ল্যাম্প জ্বালানোর যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু ইউ ক্যান লাইট স্ট্রিট ল্যাম্প ইউজিং বায়োগ্যাস। সুইডেনে কিন্তু গাড়ি চলে, ইভেন ট্রেন চলে, ঠিক আছে, বায়োগ্যাস কে ফুয়েল হিসেবে ইউজ করে। তো ইটস এ এফিশিয়েন্ট ফুয়েল। ইটস এ এফিশিয়েন্ট ফুয়েল। এফিশিয়েন্ট ফুয়েল কথাটার মানে হচ্ছে যে ক্যালোরিফিক ভ্যালু খুব হাই।
ঠিক আছে, একটা ইউনিট মাস অফ ফুয়েল বার্ন করলে কিন্তু অনেক ক্যালোরি হিট জেনারেট হয়, সেটাই হচ্ছে। এন্ড ক্লিন ফুয়েল মানে রেসিডিউস, যেগুলো ধরো তোমার পার্টিকুলেট ম্যাটার বলো, সালফার বলো, বা ইভেন কিছু ফুয়েলস এর সঙ্গে লেড মেড ইত্যাদি যেগুলো প্রডিউস হয়, যেগুলো খুব টক্সিক ফর দ্য এনভায়রনমেন্ট, হেভি মেটাল বা পার্টিকুলেট ম্যাটার, হ্যাঁ, সেই ধরনের টক্সিক জিনিসপত্র কিন্তু বায়োগ্যাস আর কি, যদি তুমি বায়োগ্যাসকে ফুয়েল হিসেবে ইউজ করো তাহলে সেই ধরনের টক্সিক লেফটোভার্স কিন্তু থাকবে না। নেক্সট হচ্ছে যে এটা কি, হোয়াট ইজ দিস বায়োগ্যাস? ঠিক আছে, এটা হচ্ছে দ্য মিক্সচার, ইট ইজ আ মিক্সচার অফ মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, মোটামুটি এই চারটে কম্পোনেন্ট থাকে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর হাইড্রোজেন সালফাইড। দেখা যায় যে এর মধ্যে চিফ কনস্টিটুয়েন্ট অফ বায়োগ্যাস হচ্ছে মিথেন। The chief constituent of biogas is methane. Almost 65% biogas এর মধ্যে কিন্তু 65% of the total is actually methane. ওকে, সো এর জন্যই আমি তোমাদের বলছি যে আগামীকাল I will just teach you the the role of methanogenic bacteria. Okay, the role of methanogenic bacteria in production of biogas. হ্যাঁ, আর মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে কিভাবে ফুয়েল জেনারেশনে আমরা ইউজ করতে পারি আমরা সেই ব্যাপারেও একটু পড়বো। সেই কনস্টিটিউয়েন্টস গুলো একটু মনে রাখতে হবে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, আর মেন কনস্টিটিউয়েন্ট হচ্ছে মিথেন। বায়োগ্যাস কথাটার মানে কি? বায়োগ্যাস কথাটার মানে হচ্ছে গিয়ে যে বায়োটিক যে ওয়েস্ট আছে, বায়োটিক যে ওয়েস্ট আছে সেখান থেকে কিন্তু এই গ্যাসটা প্রডিউস করা হচ্ছে। কিভাবে গ্যাসটা প্রডিউস করা হচ্ছে? বাই মিনস অফ অ্যানএরোবিক ডাইজেশন or digestion mediated by some anaerobic bacteria। কিছু অ্যানএরোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে ডাইজেস্ট করে কিন্তু এই গ্যাসটাকে প্রডিউস করা হচ্ছে। What could be the probable waste that we could use for generation of this biogas? Simply যে অর্গানিক ম্যাটার, ঠিক আছে, মানে অর্গানিক ওয়েস্ট যেগুলো আমরা ধরো বলছি, অর্গানিক ম্যাটার যেমনি ধরো পাউডার মানে গোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এটাকে একটা একটা ইয়ে হিসেবে ইউজ করা যেতে পারে, এই যে গরুর ছবি দেওয়া আছে। দেন ইউ কুড হ্যাভ আদার অর্গানিক ওয়েস্ট, মানে আমাদের যদি রান্নাঘর থেকে যেগুলো তরকারির খোসা, ঠিক আছে, বিভিন্ন যে ইয়ের ফলের ফলের টুকরো, তরকারির খোসা, যেগুলো আমাদের নর্মালি যে রান্না বান্নার যে ওয়েস্ট গুলো হয় সেগুলোকে ইউজ করা যেতে পারে। বা ধরো এমনি গাছপালা, গাছের পাতা পাতা ইত্যাদি, এইগুলো যেগুলো আমাদের বাগানে পড়ে আছে বা আশেপাশে জঙ্গল টঙ্গলে পড়ে আছে, কচুরিপানা ইত্যাদি যেগুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকটা জিনিস এইখানে যে ছবি দেয়া আছে, হুম, এই প্রত্যেকটা জিনিস আর কি, ঠিক আছে, যে গাছের পাতা, গাছের গাছের ডাল পাতলা ইত্যাদি এগুলো যা পড়ে আছে, তারপর হচ্ছে গোবর টোবর, তারপর হচ্ছে সিম্পলি তরকারির খোসা, ইত্যাদি, ফলের 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 খোসা ইত্যাদি, এবং ইভেন দিস excreta of sewage, domestic sewage, this can be also used for generation of biogas. এখানে দেখো এই জায়গাটায় একটা জিনিস আমি বলে দিই, একটা কিন্তু খুব অ্যাডভান্টেজিয়াস ব্যাপার হচ্ছে গ্রামের দিকে যেখানে সিওয়েজ ডিসপোজালটা ইটসেলফ একটা প্রবলেম, সেখানে কিন্তু অনেক সময় ডাইরেক্ট ওয়াটার বডিতে সিওয়েজ ডিসপোজাল হয়। জাস্ট আমি একটু এসিটা চালাই খুব বড়। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। মানে আমার এসিটা এত আওয়াজ করে ইউজুয়ালি, এই বাড়ির এসিটা, যে আর কিছু শোনা যায় না কোনো কথা। যাই হোক, যেটা আমি বলছিলাম যে গ্রামের দিকে যেখানে কিন্তু এটা একটা সমস্যা, এই যে ডিসপোজালটা, সিওয়েজ ডিসপোজাল, এটা কিন্তু একটা সমস্যা, মানে ডাইরেক্টলি ইট ইজ অ্যাকচুয়ালি ডিসপোজড ইনটু দ্য ওয়াটার বডি এন্ড অল। সেখানে কিন্তু অনেক সমস্যা হয়। প্রথম কথা হচ্ছে ওয়াটার বডি ওয়াটারটা ইজ গেটিং কন্টামিনেটেড উইথ ফিকাল কলিফর্ম, ফিকাল কলিফর্ম ভর্তি হয়ে যায়। তোমাদের মধ্যে একজন আছে যে এরকম একটা ওয়াটার বডি যেখানে প্রচুর অর্গানিক ওয়েস্ট, সিওয়েজ ইত্যাদি রিলিজ হয়, সেখান থেকে জল তুলে এনেছিল। ঠিক আছে, কে সে? আইডেন্টিফাই করো।
ভুলেও গেছে যে সে জল তুলে এনেছিল এই পারপাসে। জলটা কেন তুলে এনেছিল জানো? মতিঝিলের জলটা? হ্যাঁ আরে আমি তুলে এনেছিলাম। হ্যাঁ, মতিঝিলের জলটা এক্স্যাক্টলি তুলে এনেছিল। মানে আর কেউ তুলেছিল নাকি সুপর্ণাই শুধু তুলেছিল? আর বোধহয় কেউ তোলেনি। সুপর্ণা তুলেছিল। ওটা কেন তুলে আনা হয়েছিল জানো? ওই তো স্যার আর্সেনিক টেস্টের জন্য না? না না, মতিঝিলের জল তো সারফেস ওয়াটার, ওকে আর্সেনিক করতে গেছে। আমাকে শান্তিবাবু বলে গেলেন যে কাটিগঙ্গার জলে নাকি আর্সেনিক আছে। তাই জন্য আমি রুদ্রজিৎকে বলেছিলাম, রুদ্রজিৎ এনে দিয়েছিল কাটিগঙ্গার জল। শান্তিবাবু বলেছিলেন মারাত্মক আর্সেনিক আছে কাটিগঙ্গার জল। তো রুদ্রজিৎ এনে দিয়েছিল, সেই জলে তো আর্সেনিক মেজার করলাম, এক ফোঁটাও আর্সেনিক পাওয়া যায় না। মানে ইভেন কোনো ট্রেসও ছিল না। হ্যাঁ, কারণ কাটিগঙ্গার জলে তো কারণ কাটিগঙ্গার জলে তো কোনো মানে সেই মানে সিউএজ যুক্ত নেই, কোনো ড্রেনের লাইনও না যুক্ত না, নেই ওটার সাথে। ওইটার জন্য তো আর্সেনিক হবে না। আর্সেনিক থাকে গিয়ে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? এমনি সারফেস ওয়াটারে আর্সেনিক থাকে না। কিন্তু সামহাউ আমাকে এই কথাটা বলেছিলেন শান্তিবাবু। উনি দীর্ঘদিন মুর্শিদাবাদের আর্সেনিক পরিস্থিতি নিয়ে কাজ করতেন। উনি বলেছিলেন কাটিগঙ্গার জলে নাকি আর্সেনিক পাওয়া যায়। শান্তিটা কিন্তু খুব এক্সপার্ট লোক এইসবে, মানে ওনার কথা আমি মানে দারুণ দারুণ সাজেশন দেন এবং দারুণ হেল্প করেন। কিন্তু আমি ওটা মেজার করে দেখলাম, ওতে কোনো আর্সেনিক মানে বিন্দুমাত্র কোনো আর্সেনিক ছিল না। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর যেটা ব্যাপার হচ্ছে যে তোমার ওই কি বলে যে, তো ওইখানে সারফেস ওয়াটারে কিন্তু আর্সেনিক আমরা ইন্টারেস্টেড ছিলাম না। আমরা দেখছিলাম ওই যে ডাইরেক্ট ফুল টুল আছে, সেখান থেকে যে ডাইরেক্ট ওয়েস্ট গুলো গিয়ে জলে পড়ছে। হ্যাঁ, তো ওই অর্গানিক ওয়েস্টের জন্য কোনো কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে মতিঝিলের জলে মারাত্মক রকমের কলিফর্ম ব্যাকটেরিয়া আছে। কলেজের পাশে ড্রেনের জলে যত কলিফর্ম ব্যাকটেরিয়া আছে, মতিঝিলের জলেও তত কলিফর্ম ব্যাকটেরিয়া আছে। কম্পারেটিভলি ভাগীরথীর জলটা, তাতে কত লোক কত কিছু করে, কিন্তু ভাগীরথীর জলে কিন্তু কলিফর্ম ব্যাকটেরিয়া অনেক কম। ফ্লোয়িং ওয়াটার না, কনস্ট্যান্টলি ফ্লো করছে তো জলটা, কলিফর্ম ব্যাকটেরিয়া অনেক কম। এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মতিঝিলের ওই জলে আরেকটা যেটা আমরা দেখলাম, এই ধরনের মানে অর্গানিক ওয়েস্ট রিলিজ হওয়ার জন্য কি ডিজলভড অক্সিজেন খুব কম, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড খুব বেশি, তো ওয়াটার কোয়ালিটি ইজ ভেরি ব্যাড। বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু এইটার একটা রেমেডি, যে ও কিন্তু যে ডোমেস্টিক সিওয়েজ সেটাকে ট্রিট করার একটা মাধ্যম দিচ্ছে, যেটা আদারওয়াইজ কিন্তু লোকাল ওয়াটার বডিতে রিলিজ করা হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? খুব সোজা জিনিস, বোঝাতে পারলাম তো? তো ইটস কাইন্ড অফ আ থিং ফর দ্য ডোমেস্টিক সিওয়েজ অ্যাজ ওয়েল। হ্যাঁ, আদারওয়াইজ যেটা কিন্তু আমরা ওয়াটার বডিতে রিলিজ করে দিচ্ছি ধরো গ্রামে, বাট দ্যাট উইল বি ভেরি ব্যাড, কারণ সেটা কিন্তু ওয়াটার কোয়ালিটি নট অনলি ওয়াটারটাকে ইনফেকশন বানাচ্ছে, ফিকাল কলিফর্ম কন্টামিনেটেড বানাচ্ছে, বাট আদার যে প্যারামিটারস আছে ধরো ডিজলভড অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইগুলোও কিন্তু রিডিউস করে দিচ্ছে। তো ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। তোমাদের মধ্যে কেউ সাঁতার জানো? কেউ জানে না? হ্যাঁ স্যার জানি। সায়েন্স টিচার জানে। ভেরি গুড, ওকে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এইবারে হচ্ছে যে আমরা একটু দেখি যে বায়োগ্যাস প্ল্যান্ট, হ্যাঁ মানে বায়োগ্যাস প্ল্যান্ট কিরকম হতে পারে। 2 ধরনের হয়, এই স্ট্রাকচার ফাকচার নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। আর আমি তোমাদের রেকমেন্ড করবো এই স্লাইড গুলো আমি দিয়ে দেবো, এর বাইরে আমার মনে হয় না খুব ডিটেলসে কিছু করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড ডোম টাইপ, আরেকটা হচ্ছে ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপ। দুটো ডিফারেন্ট জাস্ট ডিজাইন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে র মেটেরিয়ালস কি কি ইউজ করা হয়। হ্যাঁ, জল তো দিতেই হবে, কারণ আমাকে একটা স্লারি বানাতে হবে। ঠিক আছে, আমাকে একটা স্লারি বানাতে হবে। হ্যাঁ, মানে এমনি তো ধরো তুমি গোবর দিয়ে দিচ্ছ, বা মুরগির ওয়েস্ট যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছ, বা ধরো গাছের পাতা, ঘাস, তারপর আগাছা এগুলো দিয়ে দিচ্ছ, বা হাঁস যেগুলো সেটা দিয়ে দিচ্ছ, তাহলে তো হবে না। হিউম্যান এক্সক্রিটা দিতে পারো, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেগুলো অর্গানিক ইন নেচার, হ্যাঁ, বা বায়োটিক ইন নেচার, যেমনি সডাস্ট দিতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ওয়েস্ট দিতে পারো। ফার্স্ট যদি আমরা অলরেডি বলেছি যে ওই তোমার বাইরের যে লেয়ারটা,
আজকে ডোমেস্টিক ওয়েস্ট, ভেজিটেবল, তিল গাছের এই সবজির খোসা, ফলের খোসা, ফুড ওয়েস্ট যেটা খেলাম না, ধরো একটা ভাত ডাল খেলাম, সেগুলোও আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এগুলো সবই ওয়াটারের সঙ্গে মিক্স করে একটা স্লারি টাইপের জিনিস বানাতে হবে। ঠিক আছে, এইবারে এই যে জিনিসগুলো, এগুলো তোমরা পড়বে, আমি একটু ডিজাইনটা দেখিয়ে তোমাদের এক্সপ্লেন করব। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার ফিক্সড ডোম টাইপ, এটাকে সরানো যায় না, এই তো। এইটা হচ্ছে গিয়ে তোমার ফিক্সড ডোম টাইপ, হ্যাঁ, একটা বায়োগ্যাস প্ল্যান্ট। এখানে দেখো কি হচ্ছে ব্যাপারটা। এখানে এইখানে একটু মন দিয়ে দেখবে, এটা হচ্ছে মিক্সিং ট্যাঙ্ক। এই মিক্সিং ট্যাঙ্কে কি হচ্ছে, যে ক্যাটেল ডাং, হ্যাঁ, কাউ ডাং আর ওয়াটার, এই দুটোকে কিন্তু মিক্স করা হচ্ছে, মিক্স করে এই মিক্সিং ট্যাঙ্কে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এই মিক্সিং ট্যাঙ্কের পর একটা ইনলেট চেম্বার থাকে। এই ইনলেট চেম্বারের থ্রু দিয়ে, এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তাহলে মিক্সিং ট্যাঙ্কটা ইজ অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। হ্যাঁ, এখানে তুমি এগুলো তোমাদের যদি নিয়মপিঠে নিয়ে যাওয়া যেত খুব ভালো হতো, সেখানে ডাইরেক্টলি আমরা দেখিয়ে দিতে পারতাম। দ্য মিক্সিং ট্যাঙ্ক ইজ অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। এখানে কি করা হচ্ছে না, এই যে স্লারি অফ কাটল ডাং, ওয়াটার, এগুলো মিক্স করে এখানে দিয়ে দেওয়া হলো। এই ইনলেট চেম্বার দিয়ে এটা ঢুকলো। ঢোকার পর এই জায়গাটা হচ্ছে ডাইজেস্টার। এই ডাইজেস্টারে কি হয়, এখানে তোমার যে অ্যানিয়ারোবিক ব্যাকটেরিয়া আছে, এই অ্যানিয়ারোবিক ব্যাকটেরিয়া, এই যে স্লারিটা আছে, মানে ক্যাটল ডাঙের মধ্যে এমনি প্রচুর অ্যানিয়ারোবিক ব্যাকটেরিয়া আছে, আরো যা তুমি ভেজিটেবল ওয়েস্ট, হিউম্যান এক্সক্রিটা যা যা দিয়েছো, সেইটাকে কিন্তু ডাইজেস্ট করবে। এবার আমি 2 মাস ছেড়ে দেবো জিনিসটাকে। 2 মাস ছেড়ে দিয়ে কি হবে, নর্মাল প্রসেসে ডাইজেশন হতে হতে কিন্তু বায়োগ্যাসটা তৈরি হবে। ফিক্সড ডোম, এর এই যে হাই লেভেলটা, এটা কিন্তু ফিক্স। ঠিক আছে, এটা ওঠানামার কোনো ব্যাপার নেই, এই জায়গাটা কিন্তু ফিক্স করা আছে। মানে সমস্যাটা এটাই যে গ্যাস বেশি হয়ে গেলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে এটা উঠে যাবে, মানে এটা সেই ফ্লেক্সিবিলিটিটা নেই। এটা কংক্রিট স্ট্রাকচার, এটা কিন্তু একটা কংক্রিট স্ট্রাকচার। এখানে বায়োগ্যাস তৈরি হচ্ছে, যেই তৈরি হচ্ছে এর তলায় একটা প্রেসার দিচ্ছে। তলায় প্রেসার দিলে এই যে স্পেন্ট স্লারিটা, তলায় প্রেসার দিলে এই যে স্পেন্ট স্লারিটা, এটা আউটলেট চেম্বারে চলে যাবে। এবং ফার্দার আরো প্রেসার দিলে এই ওভারফ্লো ট্যাঙ্কের সাহায্যে এইখান থেকে আরো উপরে উঠবে এবং ওভারফ্লো ট্যাঙ্কে চলে যাবে। দেখো, এইটা জাস্ট হচ্ছে কিছুই না, হাইট গুলো প্রপারলি মেনটেন করে ডিজাইনটা করা হয়েছে। এটা অ্যাবাভ গ্রাউন্ড লেভেল, এটা ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পরে কি হলো, এইটা ডাইজেস্টারটা, ডাইজেস্টারে যেই বায়োগ্যাসটা, এটার একটা ফিক্সড কিন্তু ভলিউম, এটা কিন্তু ওপর নিচ করতে পারবে না, যেটা একটু ফ্লোটিং ইয়ে টাইপের থেকে আলাদা। ঠিক আছে, এইটা যেই প্রেসারটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই স্পেন্ট স্লারিটা আউটলেট চেম্বারের থেকে আস্তে আস্তে এবার ওভারফ্লো ট্যাঙ্কে চলে যাবে। ওভারফ্লো ট্যাঙ্কের থেকে এইবারে কিন্তু তুমি এটাকে কালেক্ট করতে পারো। ওভারফ্লো ট্যাঙ্কের থেকে তুমি এই স্পেন্ট স্লারিটাকে কালেক্ট করো, করে তুমি এবার এটাকে ম্যানুয়ার হিসেবে ম্যানিউর হিসেবে ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ম্যানিউর, মানে সার হিসেবে কিন্তু ইউজ করতে পারো। খুব ভালো সার, খুব ভালো সোর্স অফ নাইট্রোজেন অ্যান্ড পটাশিয়াম। এটা একটা ডিজাইন। আরেকটা ডিজাইন কি আমরা একটু দেখি। ঠিক আছে, আর এইটা কিন্তু বানানোটা খুব সোজা, ইনএক্সপেন্সিভ, খুব ইজি টু কনস্ট্রাক্ট, আর একেবারে লোকালি যা মেটেরিয়াল আছে সেই দিয়ে তৈরি করে দেওয়া যাবে। ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপ প্ল্যান্টটায় কি হচ্ছে, পুরো ডিজাইনটাই সেম। ঠিক আছে, এইখানে মিক্স করা হচ্ছে, এইটা কিন্তু যে মিক্সিং চেম্বারটা, এটা একটু এই জায়গায় প্লাস একটু নিচে, গ্রাউন্ড লেভেলের একটু নিচে। হ্যাঁ, এইটা ইয়েতে এইটা আছে, নিমপিঠে কিন্তু এইটা আছে, এই ধরনের। এখান দিয়ে কি হচ্ছে, ইনলেট চেম্বার ওই সেম, সেখান দিয়ে ঢুকলো জিনিসটা। এই জায়গাটায় ডাইজেস্টার, এখানে অ্যানারোবিক ডাইজেশন হলো, আন্ডারগ্রাউন্ড ডাইজেস্টার ট্যাঙ্ক 2 মাস ধরে হচ্ছে। তারপরে এইরকম একটা ফ্লোটিং ডোম, ঠিক আছে, এই ধরনের একটা ফ্লোটিং ডোম বা ফ্লোটিং গ্যাস হোল্ডার, এটা কিন্তু ওইখানে যেমনি কনস্ট্যান্ট কংক্রিটের তৈরি, এটা কিন্তু তা না, এটা একটা স্টিলের তৈরি, ফলে এইটা কিন্তু ভাসতে পারে। মানে তোমার গ্যাস অনেক বেশি হয়ে গেলে, এটা ধরো গ্যাস যখন কম এখানে আছে, গ্যাস যেই বেশি হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে, বাট একটা লেভেল অব্দি উঠতে পারে, তার বেশি উঠতে পারবে না।
তাহলে এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আছে। এই ড্রামটা এটা কিন্তু এক জায়গায় ফিক্সড নয়। ওখানে কি ছিল, কংক্রিটের এরকম একটা মুন্ডু ছিল, কিন্তু এটা কিন্তু এরকম উপরে উঠতে পারে। বাকি কনসেপ্টটা পুরোপুরি সেম, কিছুই না। এইটা যেই গ্যাস প্রচুর প্রোডাকশন হচ্ছে, তখন এই স্প্রেন্ট স্লারির উপর একটা প্রেসার দেওয়া হচ্ছে এবং এখানে এই স্লাজটা কালেক্টেড হয়ে যাচ্ছে। এই স্লাজটাকে ফার্দার কি করা হচ্ছে, তা তুমি রিমুভ করতে পারো ফর ইউর পারপাসেস, ফর হোয়াট এভার পারপাসেস তুমি ম্যানুয়াল হিসেবে মেনলি এটাকে ইউজ করা হয়। তো এখানে মোটামুটি পুরো ব্যাপারটাই কনস্ট্রাকশনটা দেয়া আছে। ঠিক আছে, যে এই এই কি কি আছে না আছে এইগুলো তোমরা একটু পড়ে নেবে, আমি দিয়ে দিচ্ছি। দিস ইজ দা বেসিক কনস্ট্রাকশন। এখানে একটাই ডিফারেন্স জাস্ট আছে ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপের, যে এই জিনিসটা ফ্লোট করে। ওই আগেরটাই যেরকম ছিল যে একটা কংক্রিট স্ট্রাকচার, এর উপরে আর কিছুই যেতে পারবে না ডাইজেস্টারটা, হ্যাঁ ডোম শেপ, এখানে তা নয়। এখানে এই ডোম শেপ যে গ্যাস হোল্ডারটা জাস্ট ইনভার্টেড ট্যাঙ্ক টাইপ, ইনভার্টেড ট্যাঙ্ক, যেটা কিন্তু ওপর নিচে ফ্লোট করতে পারে। তো আদারওয়াইজ দ্য প্রসেসেস আর অ্যাবসলিউটলি সেম। এখানেও 2 মাস রেখে দেওয়া হয় এবং তারপর কালেক্ট করা হয়। কিন্তু এইগুলো একটু আর কি এইটা আম, আম, মানে কনস্ট্রাক্ট করা একটু এক্সপেন্সিভ। আচ্ছা, গ্যাসটা কেন উপরে রাইজ করে? গ্যাসটা উপরে এই জন্য রাইজ করে, কিন্তু বায়োগ্যাস কিন্তু লাইট, ঠিক আছে? তো বায়োগ্যাস যেহেতু লাইটার, ও কিন্তু সবসময় উপরে যাবে এবং এই গ্যাস হোল্ডারে গিয়ে কালেক্ট হবে। দিস ইজ দ্য গ্যাস হোল্ডার, এই যে ফ্লোটিং গ্যাস হোল্ডার, এ কিন্তু ফ্লোটিং গ্যাস হোল্ডারে গিয়ে কালেক্ট হবে, কারণ বায়োগ্যাস ইজ অলওয়েজ লাইটার, সো ইট উইল গো অ্যাবাভ। এটা একটু এক্সপেন্সিভ। আর যেহেতু মিথেন আছে, একটা কোরোশনের ব্যাপারও থাকে। তো অলওয়েজ ইউ ক্যান সি যে একটু স্টিল ড্রামটা কিন্তু একটু একটু মানে অক্সিডাইজিং, যদি এনভায়রনমেন্ট হয়ে যায় তাহলে একটু রাস্টিং হতে পারে ইত্যাদি, এই ব্যাপারগুলো কিন্তু হয়। তো স্টিল ড্রামটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, যেহেতু ওতে গ্যাস কালেক্ট করছে। ওকে, আর বায়োগ্যাসের অ্যাডভান্টেজ কি? ডেফিনেটলি হাই ক্যালোরিফিক ফুয়েল, মানে ফর আ ইউনিট মাস ইট প্রডিউসেস আ লট অফ ক্যালোরি। ঠিক আছে, ক্লিন ফুয়েল যেটা বলছিলাম, যে এখানে কিন্তু কোনো ইয়ের ব্যাপার নেই, খুবই ক্লিন ফুয়েল। এখানে কিন্তু তোমার কোনো ওই ধরনের টক্সিক হেভি মেটাল কিংবা পার্টিকুলেট ম্যাটার কিংবা তোমার গ্রিন হাউস গ্যাস কিংবা ওজোন ডিপ্লিটিং গ্যাস এইসব কিন্তু জেনারেট করে না। ও সেইভাবে একদমই করে না বলাটা ভুল, বাট সেইভাবে করে না। ইটস আ ক্লিন গ্যাস, কারণ যেহেতু মিথেন আছে, মিথেন কিন্তু কমপ্লিটলি বার্ন করে যাবে। হ্যাঁ, মানে it will get completely burned and it will release basically carbon dioxide and water. ঠিক আছে, তো আদার যে গ্যাসেস গুলো মানে কার্বন মনোক্সাইড, অক্সাইড অফ নাইট্রোজেন, which are little bit harmful gases, সেগুলো কিন্তু অত থাকে না। মানে নর্মাল ফসিল ফুয়েল বার্ন করলে যেগুলো হয়, ডিফারেন্ট হাইড্রোকার্বন রিলিজ হচ্ছে কিংবা অক্সাইড অফ নাইট্রোজেন রিলিজ হচ্ছে, কার্বন মনোক্সাইড রিলিজ হচ্ছে, পার্টিকুলেট ম্যাটার প্রচুর রিলিজ হচ্ছে, কিংবা টক্সিক হেভি মেটালস রিলিজ হচ্ছে লাইক লেড অ্যান্ড অল, সেই সমস্যাগুলো কিন্তু এখানে খুব একটা হয় না। স্মোক প্রডিউস হচ্ছে না, নন পলিউটিং, ইকোনমিক্যাল, কারণ এটার প্রোডাকশনের জন্য কিন্তু তোমাকে আলাদা করে কিছু র মেটেরিয়াল দিতে হচ্ছে না। যা ডোমেস্টিক ওয়েস্ট তোমার আশেপাশে আছে সেটাই কিন্তু দেয়া যাচ্ছে। এন্ড আনলাইক কোল, হ্যাঁ, আর পেট্রোলিয়াম, যেগুলোকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, যেহেতু কোল সলিড, পেট্রোলিয়াম লিকুইড ট্রান্সপোর্ট করার একটা চাপ আছে, তো গ্যাস ফলে খুব ইজিলি কিন্তু এটাকে মানে এক জায়গায় মানে একটা গ্রামে ধরো বিভিন্ন বাড়িতে ট্রান্সপোর্ট করা যায়। বা এই ধরনের ধরো ইনস্টিটিউট আছে, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এখানে কিন্তু আমাদের রান্নাঘর ইত্যাদিতে ইয়ে করা যায়। আর খুব রেডিলি, যেহেতু মিথেন আছে, তাহলে খুব রেডিলি বার্ন করে যায় এবং কমপ্লিটলি বার্ন করে যায় and provide the lot of energy। ঠিক আছে, ডোমেস্টিক ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় অবভিয়াসলি রান্না বান্না, যেটা নিমপিটে গেলে দেখতে পাবে। স্ট্রিট লাইটিং, রাস্তাঘাটে আলো জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। ইলেকট্রিসিটি জেনারেশন, যেটা আমি বলছিলাম, ইউজ করা হয়। এবং কমপ্লেক্স করলে কিন্তু এটাকে সিএনজি বা কমপ্রেস ন্যাচারাল গ্যাস হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এখানে দেখো সুইডেনে, এটা আমি ছবিটা একটু দেখো, এই যে বাসটা, এই বাসটা কিন্তু রান হচ্ছে ইউজিং বায়োগ্যাস। কিংবা এই যে অ্যামান্ডা বলে এই যে ট্রেনটা, সুইডেনের ট্রেনটা, এইটা চলছে ইউজিং বায়োগ্যাস।
বাট টু টেল ইউ দ্য ট্রুথ এখনো অব্দি কিন্তু মানে দু চারটে এই ধরনের সিম্বলিক হ্যাঁ ইয়ে ক্রিয়েট করা হয়েছে, বাট নর্মাল যেগুলো কমার্শিয়াল ট্রেন ধরো হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু কোনোভাবেই বায়োগ্যাস দিয়ে চালানো সম্ভব না। দিস আর সিম্বলিক ট্রেন, কারণ এগুলোর কিন্তু কিছু এক ইয়ে আছে, মানে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিন যে স্পিডে চলতে পারবে বা যতটা ডিস্টেন্স কভার করতে পারবে, ডেফিনেটলি একটা বায়োগ্যাস রান ট্রেন অতটা ডিস্টেন্স ওই স্পিডে কভার করতে পারবে না, বা ইভেন গ্যাসও পারবে না। তোমরা জানোই যে যে সিএনজি বাসেস গুলো কলকাতায় চলে, হ্যাঁ সিএনজি বাস কমপ্লেক্স ন্যাচারাল গ্যাসের যে বাসগুলো চলে তাদের কিন্তু স্পিড অনেক কম, স্পিড লিমিট মানে অনেক কম কম্পেয়ার টু নর্মাল যে পেট্রোল ডিজেলের যে বাসগুলো চলে। বাট হ্যাভিং সেড দ্যাট ক্লিন মানে এনভায়রনমেন্টাল কনসার্ন তো আমাদের আছে, ইট ইজ নট দ্য অনলি কনসার্ন। তো সেদিক থেকে ডেফিনেটলি ইটস মাচ ক্লিনার সোর্স অফ। হ্যাঁ, এবং এই যে ফরেস্ট মানে আমাদের ইন্ডিয়ার মতো দেশে যেখানে কাঠ কয়লা এত ব্যবহার করা হয় বা ফসিল ফুয়েল যেগুলো পেট্রোলিয়াম কোল ইত্যাদি ব্যবহার করা হয়, সেগুলোর উপর অবশ্যই বার্ডেন রিডিউস করে, এয়ার পলিউশন কন্ট্রোল করে। আর যেটা বলছিলাম নাইট্রোজেন এন্ড ফসফেট রিচ যে ফ্রেন্ড স্লারি যেটা কালেক্টেড হয়ে যাচ্ছে, সেইটাকে কিন্তু আফটার ডাইজেশন সেটাকে কিন্তু ম্যানুয়াল হিসেবে বা সার হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমরা আমাদের লেকচারটা শুরু করেছিলাম, যে আমাদের কিন্তু ওয়াটার পলিউশনটা কন্ট্রোল হয়, কারণ এই যে ডিকম্পোজিং সুয়েজ, অ্যানিমাল ডাং, হিউম্যান এক্সক্রিটা এগুলো ডাইরেক্টলি কিন্তু জলে রিলিজ করা হয় না এই প্লান্ট ডেভেলপ করার পর। লিমিটেশন বায়োগ্যাসের দেখো, ইনিশিয়াল কস্ট অফ ইনস্টলেশন খুব বেশি। এই যে ইনিশিয়াল কস্ট অফ ইনস্টলেশন, এই ইনিশিয়াল কস্ট অফ ইনস্টলেশনটা খুব বেশি, ঠিক আছে। এবং একটা ফ্যামিলি এতগুলো ক্যাটেল কখনোই ওন করে না যে একটা পুরো বায়োগ্যাস প্ল্যান্টকে কিন্তু সেটা ফিট করবে। যার জন্য ইন্ডিয়ার গ্রামে আমরা জানি খাদি, ঠিক আছে, খাদি উদ্যোগ কি করছে, তারা কমিউনিটি লেভেল বায়োগ্যাস প্ল্যান্ট বানাচ্ছে, মানে একটা গ্রামের মধ্যে টোটাল যে ধরো যত ফ্যামিলি আছে তাদের সবার জন্য, সব বড় গ্রাম হলে পার্ট অফ দ্য ফ্যামিলি, পার্ট অফ দ্য নাম্বার অফ টোটাল নাম্বার অফ ফ্যামিলি, 100টা ফ্যামিলি বা 150টা ফ্যামিলি একসাথে মিলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট বানাচ্ছে, মানে বানিয়ে দিচ্ছে আর কি, সরকার বানিয়ে দিচ্ছে, সরকার সাহায্য করছে, অর্থ সাহায্য সবকিছু খাদি উদ্যোগের থেকে বানাচ্ছে। এবং হ্যালো, আমি ক্লাসটা নিয়ে আপনাকে কল করছি, হ্যাঁ 5-10 মিনিটে। হ্যাঁ বল গ্রুপে বল। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার এইবার এসছে। হ্যাঁ হ্যালো। না হ্যাঁ ঠিক আছে, ওকে। না শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি গ্রুপে বলবে? ও যে আমার গলা শোনা হ্যাঁ যাচ্ছে স্যার না? কথা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, যেটা বলছিলাম যে তাহলে এই খাদি গ্রাম উদ্যোগ এরা কি করছে, এরা কমিউনিটি লেভেলে বানিয়ে দিচ্ছে, মানে 100টা ফ্যামিলি বা 150টা ফ্যামিলি একটা গ্রামে, তারা নিজেরাই আর কি এরা বানিয়ে দেবে খাদি গ্রাম উদ্যোগ, ফ্যামিলি গুলো নিজেরা ওটাকে মেনটেন করবে, এবং তাদের যে ক্যাটেল ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট এক্সট্রা বা যা যা ডোমেস্টিক ওয়েস্ট আছে তারা কিন্তু ফিট করে দেবে। এবং প্রত্যেকের রান্নাঘরে বা ওয়্যারএভার এই নল থাকবে আর কি, পাইপ থাকবে, যেটাকে কিন্তু ওপেন করলে তারা বায়োগ্যাস পাবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এরকম কমিউনিটি লেভেলে কিন্তু এই ধরনের প্ল্যান্ট বানানো হচ্ছে, বাট ফর আ সিঙ্গেল ফ্যামিলি এটা করা সম্ভব নয়। দিস ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা আর কি অনেক রিসেন্ট ডেভেলপমেন্টস আছে, এবং এইরকম ভাবার কোনো কারণ নেই যে ইন্ডিয়াতে আমরা ব্যাকওয়ার্ড বা এখানে হচ্ছে। আমরা যদি দেখি তাহলে জার্মানি হচ্ছে ইউরোপের সব থেকে বড় বায়োগ্যাস প্রডিউসার এবং লিডার ইন বায়োগ্যাস টেকনোলজি, ঠিক আছে। এবং অন্যান্য জায়গা ইউকেতে একটা গ্যাস গ্রিড তৈরি হয়েছে 2010 সালে, এবং 2013 দেখা যাচ্ছে প্রায় 130টা নন সিওয়েজ বায়োগ্যাস প্ল্যান্ট কিন্তু আছে। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের বায়োগ্যাস প্ল্যান্টকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো দিস ইজ অল, যেভাবে আর কি তোমাদেরকে মেনলি এই ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট এবং তার আগে এই ফিক্সড টাইপ বায়োগ্যাস প্ল্যান্ট করতে হবে, এবং এই যে ডিফারেন্ট কনস্ট্রাকশনের যে জিনিসগুলো রয়েছে
সেগুলো একটু দেখে নিতে হবে। মিক্সিং ট্যাঙ্ক, ইনলেট ট্যাঙ্ক, ডাইজেস্টার, আউটলেট ট্যাঙ্ক, ওভারফ্লো ট্যাঙ্ক ইত্যাদি। এই স্ট্রাকচারটার ব্যাপারে একটু আইডিয়া রাখতে হবে। এবং এখানে যে মেইন যে রিঅ্যাকশনটা, দ্যাট ইজ কাইন্ড অফ আ decomposition or fermentation kind of a reaction done by the anaerobic bacteria which basically produces the methane. আর স্পেন্ট স্লারি যেটা বলছিলাম আউটলেট চেম্বারে যায় এবং ম্যানুয়ালি রিমুভ করা হয় এবং গাছের সার হিসেবে সেটাকে কাজ করানো হয়। এটা ফিক্সড জোন টাইপের দিয়ে, আর ফ্লোটিং গ্যাস টাইপের একটু ডিজাইনটা আলাদা। মিক্সিং ট্যাঙ্ক আছে, ইনলেট চেম্বার আছে, বাট সেভাবে অতটা ইম্পর্টেন্ট এখানে নয়। ডাইজেস্টার ট্যাঙ্ক তো অবশ্যই থাকে এবং এটা দুটো লং সিমেন্ট পাইপ আছে। একটা হচ্ছে ইনলেট পাইপ ওপেনিং, ওখানে যেমনি ইনলেট চেম্বার ছিল এতে, দেখো এই যে এখানে যেমনি ইনলেট চেম্বার ছিল ফিক্সড ডোম টাইপের, কিন্তু এইখানে কিন্তু তোমরা দেখবে যে ইনলেট চেম্বার, এই যে দেখো ইনলেট চেম্বার এন্ড এই যে ইনলেট চেম্বার এন্ড আউটলেট চেম্বার যেটা ফিক্সড ডোম টাইপের ছিল, তার জায়গায় কিন্তু ফ্লোটিং গ্যাস হোল্ডার টাইপে কি আছে, সেটা হচ্ছে গিয়ে এই ধরনের একটা ইনলেট পাইপ আছে আর এই ধরনের একটা আউটলেট পাইপ আছে। ঠিক আছে, ইনলেট পাইপ ওপেনিং আর আউটলেট পাইপ ওপেনিং। হ্যাঁ, মানে এখানে ইনলেট পাইপ ওপেনিং আছে, এখানে আউটলেট, এই যে আউটলেট পাইপ ওপেনিং। এখানে ইনলেট চেম্বার ছিল আর আউটলেট চেম্বার ছিল ফিক্সড ডোম টাইপের। এখানে মিক্সিং চেম্বারের মতোই আছে, ডাইজেস্টারটাও তার মতো আছে, বাট একটা এক্সট্রা গ্যাস হোল্ডার আছে যেটা কিন্তু ফিক্সড ডোম টাইপের ছিল। এবং ফাইনালি কি আছে, ওভারফ্লো ট্যাঙ্ক, যে ওভারফ্লো ট্যাঙ্কটা ওখানেও ছিল। আর এখানে এই ওভারফ্লো ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ইটস অলমোস্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল বা ইট ওপেনস অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। এটাই হচ্ছে দুজনের স্ট্রাকচারের মোটামুটি ডিফারেন্স। ওকে, basically anaerobic fermentation, decomposition and anaerobic fermentation of biomass হচ্ছে in presence of water, যেটা বায়োগ্যাস প্রডিউস করছে। এবং আদারওয়াইজ যেহেতু ডিকম্পোজিশন হচ্ছে, ফলে অর্গানিক ম্যাটারটা কি হচ্ছে যে একেবারে সিম্পল ফর্মে কিন্তু ওটা রিলিজ করছে। So this is now a slurry which contains nitrogen, phosphorus, etc. in very simple form, which can be taken up by plants from the soil. যার জন্য কিন্তু ওটা সার হিসেবে ব্যবহার হচ্ছে। One is the fermentation reaction which produces the biogas, another is decomposition of organic matter. Now once it gets decomposed, সেটাকে কিন্তু আমরা যে হিসেবে ফার্টিলাইজার হিসেবে বা ম্যানুয়াল হিসেবে ব্যবহার করতে পারি। কারোর কোনো ডাউট তাহলে বলো। নাকি ইটস ভেরি ইজি, এখানে ডাউটের কোনো ব্যাপারই নেই, তাই তো? স্যার গ্যাস প্রডিউস হওয়ার পর যে এক্সেস যে এন্ড প্রোডাক্টস গুলো থাকে সেইগুলো কি করে? সেটাই তো বলছি যে সেটাকেই সার হিসেবে ব্যবহার করা হয়। গ্যাসটা যখন প্রডিউস হয়, এটা তলার দিকে চাপ দেয়। চাপ দিলে কি হচ্ছে, এই যে আউটলেট পাইপ, এখান থেকে এই যে স্লারিটা এটা এসে ওভারফ্লো ট্যাঙ্কে কালেক্ট করছে। ওটাকে তোমার হাত দিয়ে বার করতে হবে, হাত দিয়ে বার করে আবার তুমি সার হিসেবে ব্যবহার করতে পারো। একটা কথা এখানে বলে দিই, তোমাকে কিন্তু রেগুলারলি ফিড করতে হবে ট্যাঙ্কটা, না হলে কিন্তু হবে না। এই যে মিক্সিং ট্যাঙ্ক, ঠিক আছে, এই মিক্সিং ট্যাঙ্কে কিন্তু তোমাকে রেগুলারলি দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানে তুমি 2 মাস ওটাকে ছেড়ে দিচ্ছ, যখন ওটা আর কি তোমার ডিকম্পোজিশন হচ্ছে, ফার্মেন্টেশন হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আফটার দ্যাট পিরিয়ড তোমাকে কিন্তু কনস্ট্যান্টলি স্লারি ফিড করে দিতে হবে। হ্যাঁ, যেই তুমি স্লারি বার করছো আর কি ওভারফ্লো ট্যাঙ্ক থেকে স্লারিটা, সিমিলারলি তোমাকে কিন্তু স্লারি ফিডও করে দিয়ে দিতে হবে। কারণ যেটা তোমার প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যে ওইখানে তো ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে দিচ্ছে অর্গানিক ম্যাটারটাকে এবং গ্যাস তৈরি করে দিচ্ছে। তো ওই অর্গানিক ম্যাটারটার থেকে কিন্তু ফার্দার আর গ্যাস তৈরি হবে না, ওটাকে তুমি বার করে দিলে দিয়ে তুমি ফ্রেশ অর্গানিক ম্যাটার এবার ফিড করবে টু দ্য মিক্সিং ট্যাঙ্ক। হ্যাঁ, ওটাকে ডাইরেক্ট ব্যবহার করা যায়। তুমি তোমার যদি স্পেন্ট স্লারি যেটা আছে সেটাকে ডাইরেক্ট সার বা ম্যানুয়াল হিসেবে ব্যবহার করা। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি ফিড করে যেতে হবে। বায়োগ্যাস প্রোডাকশন যেই শুরু হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু কন্টিনিউয়াস
স্লারি ফিট করে যেতে হবে এবং স্প্লেন্ট স্লারি বাইরে বার করতে হবে। তবেই কিন্তু তুমি একটা কন্টিনিউয়াস ফ্লো অফ বায়োগ্যাস পাবে। এই যে ধরো এই যে গ্যাস ভালভ গুলো খুলে তুমি যখন আউটফ্লো অফ বায়োগ্যাস হচ্ছে, বায়োগ্যাস প্রোডাক্ট তুমি রাখলে কিছুদিন বায়োগ্যাস প্রোডাকশন শুরু হলো, ভর্তি হয়ে গেল। এইবারে যেই প্রোডাকশন শুরু হলো কন্টিনিউয়াস যদি তোমার বায়োগ্যাস পেতে হয়, তোমাকে স্প্লেন্ট স্লারি এখান থেকে বার করতে হবে আর এই মিক্সচারটা কিন্তু এখানে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি করে দিতে হবে। যে মুহূর্তে বায়োগ্যাস প্রোডাকশন শুরু হবে তুমি যদি কন্টিনিউয়াস সাপ্লাই চাও, হ্যাঁ ডাইরেক্ট এখান থেকে ম্যানুয়াল হিসেবে ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। আর কারোর কোনো প্রশ্ন? ব্যাকটেরিয়া কি অ্যাড করতে হয় কোনো? না, এইখানে দেখো তোমার যে ওয়েস্টটা দিচ্ছ কাউডাং এন্ড এভরিথিং, সেই কাউডাং এর মধ্যে প্রচুর অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া থাকে। ওই জন্য বাইরের থেকে তুমি কাউডাং যেহেতু দিচ্ছ, বাইরে থেকে ব্যাকটেরিয়া অ্যাড করার কোনো দরকার নেই। এই ব্যাপারটা নিয়ে আমরা কালকে আলোচনা করব, যে ব্যাকটেরিয়া কোথায় থাকে, কি কাজ করে, কি এক্সাক্ট রিঅ্যাকশন হয় এবং কিভাবে প্রডিউস হয়। ঠিক আছে, কাউডাং এর মধ্যেই থাকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ওকে, উই এন্ড নাও। আমি চেষ্টা করছি কালকে আবার 8টায় বসার। কালকে ইউনিভার্সিটির পরীক্ষাটা নিয়ে নি, ভাইভা টাইভা নিয়ে নি, তারপর তোমাদের জানিয়ে। ওকে।